নাতি, হয়তোবা সে ফেরারি চালাবে, কিন্তু তার ছেলে আবারও হাঁটতে শুরু করবে। তাকে প্রশ্ন করা হলো, হাউ ইজ ইট পসিবল? আপনি যদি গাড়িতে চলেন, আপনার ছেলে যদি গাড়িতে চলে, আপনার নাতি যদি গাড়িতে চলে, তাহলে তার পরবর্তী প্রজন্ম কেন আবারও হাঁটবে? উনি বলেছিলেন যে কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে। তার দাদা যে 10 মাইল হেঁটেছিল, খুব কঠিন একটা সময় ছিল, ওই কঠিন সময় খুব শক্তিশালী মজবুত কিছু মানুষ তৈরি করেছে। ওই শক্তিশালী মানুষগুলো সময়কে সহজ করে নেয় ইনভেনশনের মাধ্যমে, বিভিন্ন জিনিসকে বানিয়ে মেধার জোরে ওই শক্তিশালী মানুষগুলো সময়কে সহজ করে নেয়। কিন্তু ওই সহজ সময় আবার দুর্বল মানুষ তৈরি করে। আর সময়টা যখন অনেক সহজ হয়ে যায়, তখন দেখা যাবে যে মানুষ আর পরিশ্রম করতে চায় না, প্রযুক্তির উপরে চালিয়ে দেয়। তাহলে দুর্বল সময় দুর্বল মানুষ তৈরি করে। ওই দুর্বল মানুষগুলো সময়টাকে আবার কঠিন করে দেয়, কারণ দুর্বল মানুষগুলো কিছু পারে না, বাপের গাড়িতে খেয়েছে, বাপের টাকায় চলেছে, সো তাদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। এখানে যারা উপস্থিত বেশিরভাগ, আমি সহ, আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে, ঠিক আছে? সবাই হয়তো, আমি দেখেছি যারা অনেক মুরব্বীরা আছেন তারাও দেখেছে, আমাদের আমরা চুলাতে রান্না করেছিল, ধোঁয়া আসতো, ঠিক আছে? এখন তো হচ্ছে সিলিন্ডার, জাস্ট ঠুস করে মেরে দিলেই চলে আসলো। এই সময়টা এখন অনেক সহজ হয়ে গেছে। এই সময়টা দুর্বল মানুষ তৈরি করবে। বাট এখানে যারা আজকে উপস্থিত, আই হোপ যে তারা দুর্বল মানুষ নয়, তারা টিকে থাকার লড়াইয়ে টিউশন করছে। যাওয়ার সময় আমরা গার্ডিয়ানরা দেখি, আমি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে 13 বছর টিউশন করিয়েছি, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, টিউশন করতে করতে এতটুকু আসা। তো দেখা গেছে কি 12 বছর টিউশনের অভিজ্ঞতা থেকে কিছু বলছি, আমরা যখন বাসা থেকে বের হই, লোকাল বাসে চড়তে হয়, 3 নাম্বার বাসে ঝুলে ঝুলে। টিউশনে পৌঁছালাম, মেইন রোডে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে গেছি, বৃষ্টি ছিল ভিজে গেছি, গরম ছিল রোদে গেছি। টিউশনে গেলাম, পড়ালাম, আমাকে টাকা দেওয়া হলো কিসের জন্য? ওই যতক্ষণ পড়িয়েছি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। বাট আমি যে গেছি হেঁটে, আবারও আসছি হেঁটে, 1 ঘন্টা ধরে কিন্তু জার্নিতে চলে গেছি। ওই জার্নিতে যারা টিকে ছিল তারাই হচ্ছে শক্তিশালী মানুষ, এবং ওই শক্তিশালী মানুষগুলোই আজকে উচ্চপদস্থ কর্মকর্তা বা ছোটখাটো আমাদের মধ্যে অ্যাডভোকেট হয়ে গেছে। আমি কিন্তু বিজিএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের রিকমেন্ডেড অফিসার, বাট যাইনি মায়ের সেবার জন্য। আমার মায়ের আমি একমাত্রই ছেলে। আমার কথা হচ্ছে, আব্বা মারা গেছে চট্টগ্রামে, আমি এখান থেকে কোথাও যাবো না, তুই চাইলে যা। আমার পোস্টিং হয়েছিল সুনামগঞ্জে। তাই বললাম যে না, দরকার নাই, যদি জ্ঞান থেকে থাকে, কিছু পেরে থাকি, জ্ঞান অর্জন করে থাকি, ফ্লোরিশ হবেই ইনশাআল্লাহ। সেটার জন্য আমাকে বিজিএস এ জয়েন করা খুব বেশি ইম্পর্টেন্স নয়। তো এই গল্প থেকে কি বুঝলাম? বুঝলাম যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, কোনো সন্দেহ নেই তারা হচ্ছে শক্তিশালী মানুষ, ঠিক আছে? এবার যেটা সাবরিনা বলছিল, তাহার একটা ওয়ার্ডের উপর কিছু বলবো। সে বলেছিল ধৈর্য ধরে বসতে হবে, ধৈর্য, সাবর। কোরআনের একটা আয়াত, ওমা সাবরাকা, ধৈর্য হচ্ছে ইমানের 73টা শাখার অর্ধেক বলা হয়েছে। ধৈর্য এখানে তো চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে? আমি আমার লাইফের প্রথম টিউশন পেয়েছিলাম ট্রেনে চড়তে চড়তে। ইন্ডেক্সের এখানে কয়েকজন ভাই উপস্থিত আছে, তারা নিজেরাও জানে না। আমি 2012-13 সেশনের ইন্ডেক্সের স্টুডেন্ট ছিলাম, 14 থেকে 19 পর্যন্ত ইন্ডেক্সের সিনিয়র লেকচারার ছিলাম ইংলিশে, ঠিক আছে? সো ইন্ডেক্স থেকে আমি যা কিছু পেয়েছি, তাদেরকে দিয়ে আসলে ঋণ পরিশোধ করা যাবে না। তো যেটা বলছিলাম, ট্রেনে চড়তে চড়তে টিউশন পেয়েছিলাম। কিভাবে? ট্রেনে চড়তে পড়ালেখা করতে হতো। তখন আমার আব্বার আর্থিক অবস্থা খারাপ, বলে যে তুই যদি নিজের টাকায় পড়তে পারস পর, আমি পড়াতে পারবো না। ঠিক আছে, চলো। ইন্ডেক্সও আমি ফ্রিতেই পড়েছিলাম, স্কলারশিপে, টাকা পয়সা ছিল না। ইন্টার পুরোটা কভার করেছি একটা সাড়ে শার্ট দিয়ে, তাও গিফটেড, নিজের টাকায় কিনতে পারে। তো ট্রেনে চড়তে চড়তে টিউশনটা পেয়েছিলাম। কিভাবে? ট্রেনে যাওয়া আসা করতাম, সকালবেলা নাস্তা খেতাম না, নাস্তা খেতে দেরি হয়ে গেলে বাসে যেতে হবে, 10 টাকা। তখন 10 টাকা মানে তখন অনেক টাকা। তো ট্রেনে ঝুলে ঝুলে চলে যেতাম। আবার যখন ক্লাস শেষ হতো, আমি সিইউ ল ডিপার্টমেন্টের, হ্যাঁ, ক্লাস শেষ হতো, এই ট্রেন ছেড়ে দিবে 1:30, এর কাছাকাছি সময়ে। তাহলে এখন যদি আবার ভাত খেতে যাই, তাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে, তাহলে আবারও টাকা লস, 10 টাকা বাঁচিতে হবে টাকা। আবার কি করেছে, খাওয়া দাওয়া বাদ, চলে গেছি ট্রেনে, উঠে নেমে গেছি 16 স্টেশনে, 1 কাপ চা খেয়ে ফেলেছি 5 টাকা। দেন আমার সময়টা কেটে গেছে কোনো কোচিংয়ে,
কোনো টিউশনে, এভাবে করতে করতে রাতের বেলা বাসায় গেছি, অনেক টায়ার্ড, দুপুরে খাওয়া হয়নি, সকালেও কিন্তু খাওয়া হয়নি, তাহলে চলেছি কিভাবে? টিউশনে কিছু খাবার দাবার দিত না, টিউশন করতে গেলে তো কিছু খাবার দাবার দেয়, ওগুলা খেয়ে খেয়ে চলে গেছে। এই কঠিন সময়গুলো শক্তিশালী মানুষ তৈরি করেছে। সো যারা ভাবছে যে এত টিউশন লাগবে, এত ভাইবা কি জন্য দরকার, এত ওয়েট করে এত কষ্ট করে কি জন্য টিউশন দরকার, তাদের জন্য হচ্ছে এটা এক্সাম্পল যে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন কিছু দিবে যেটা কখনোই কল্পনা করা হয়নি। জন বাইডেন যখন প্রেসিডেন্ট হচ্ছিল তার বয়স 69, আর যখন বারাক ওবামা রিটায়ার করছিল তখন তার বয়স ছিল 55। কেউ আগে পেয়েছে, কেউ পরে পেয়েছে, কিন্তু পেয়েছে কনফার্ম। যে ধৈর্য ধরেছে সে পায় নাই, অসম্ভব ব্যাপার, করোনার কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর পয়েন্ট নিয়ে আজকে যেটা নিয়ে ডিসকাস করব, টর্টয়েস এন্ড হেয়ার। একটা গল্প আমরা পড়েছি, এই 2টা পার্ট সবাই জানে, বাট খুব কম পার্সন জানে না যে এর পরও আরো 2টা পার্ট আছে। প্রথম পার্টটা সবাই জানে, রেস হলো, জিতে গেছে একজন, খরগোশ জিতেনি, জিতেছে কচ্ছপ। দ্বিতীয় ওভার রেস হলো, জিতে গেছে খরগোশ। তারপরে কিন্তু আরো 2টা পার্ট আছে, সেটা অনেকে জানে না, সেই 2টা পার্ট আমি একটু বলবো আজকে। দ্বিতীয় পার্টে, প্রথম পার্ট তো জিতে গেল হচ্ছে কচ্ছপ, খরগোশ চিন্তা করলো আমি তো বাই বার্ড দৌড়াইতে পারি। অনেকে চিন্তা করে আমি তো প্রচুর মেধাবী, 1 ঘন্টা পড়লেই হয়ে যায়, তাই না? তো খরগোশ চিন্তা করলো তাহলে আমার ফল্ট কোথায়? আমি ঘুমিয়েছিলাম, মেধা আছে কিন্তু কাজে লাগাইনি, দুর্বল, অনেক স্পিডে দৌড়াইতে পারি কিন্তু ঘুমাইছিলাম, এই জন্য সাকসেস হতে পারিনি। পরের বার বললো সে কচ্ছপকে গিয়ে রেস আবার হবে, ওকে ফাইন রেস হবে। কচ্ছপ তো চিন্তা করলো মনে মনে এবার যদি আমি দৌড়াই তুই কেমনে পারস দেখবো। আর খরগোশ চিন্তা করতেছে ঠিক আছে আমিও দেখি। আলটিমেটলি রেস হলো, জিতে গেল কে? খরগোশ। সে মেধা ছিল, প্রচুর পরিশ্রমী, প্লাস হচ্ছে যে স্পিডে দৌড়াইতে পারে, 2টাই কাজে লাগিয়েছে, সাকসেস। এবার যখন তৃতীয় পার্ট, এবার যখন খরগোশ হেরে গেল, সে চিন্তা করলো আমি হারলাম কেন, আমি পরিশ্রম করেছি, পরিশ্রম করলে